আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি সুরভিতিবা। ১৯৬০ সালের দিকে উপমহাদেশের রাজনীতির বাতাস ইতোমধ্যেই উত্তেজনাপূর্ণ ছিল। কাশ্মীর নিয়ে ভারত পাকিস্তান সম্পর্ক ক্রমেই তিক্ত হয়ে উঠেছিল। পাকিস্তান সরকার উপলব্ধি করেছিল যে প্রচলিত সামরিক শক্তিতে ভারতের সঙ্গে সমানভাবে প্রতিযোগিতা করা সম্ভব নয়। ভারতের ক্রমবর্ধমান সামরিক শক্তির বিরুদ্ধে টিকে থাকার জন্য প্রয়োজন ছিল এমন একটি অস্ত্র যা শুধুমাত্র ধ্বংসাত্মক নয়, বরং শত্রুকে আক্রমণ করতে আগে একবার হলেও ভেবে দেখতে বাধ্য করবে। এই চাহিদার ভিত্তিতেই পাকিস্তান ১৯৬০-এর দশকে নিউক্লিয়ার প্রোগ্রামের পরিকল্পনা শুরু করে। আরও বিস্তারিত থাকছে ওয়াহিদ ফারুকীর প্রতিবেদনে। আইয়ুব খান ক্ষমতায় থাকাকালীন সময়ে এবং জুলফিকার আলী ভুট্টো পররাষ্ট্রমন্ত্রী থাকাকালীন সময়ে পাকিস্তান ৩টি কৌশলগত প্রতিষ্ঠান গঠন করে: পাকিস্তান ইনস্টিটিউট অব নিউক্লিয়ার সায়েন্স অ্যান্ড টেকনোলজি, পাকিস্তান অ্যাটমিক এনার্জি কমিশন এবং করাচি নিউক্লিয়ার পাওয়ার কমপ্লেক্স। এই প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে দেশটির ভবিষ্যতের পারমাণবিক স্থাপত্যের ভিত্তি করা হয়। শুরুতেই ৬০০ জন মেধাবী ছাত্রকে নির্বাচিত করা হয়, যারা প্রকৌশল ও পদার্থবিজ্ঞানে পারদর্শী ছিলেন। তাদের পাঠানো হয় ইউরোপ, আমেরিকা, কানাডা ও চীনে নিউক্লিয়ার প্রশিক্ষণের জন্য। তাদের মধ্যে শতকের বেশি শিক্ষার্থী দেশে ফিরে পিএইচডি অর্জন করেন এবং বাকিরা বিদেশের নিউক্লিয়ার ইনস্টিটিউটগুলোতে কাজ চালিয়ে যান। এই শিক্ষার্থীদের মধ্যে অনেকেই পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই এর আন্ডারকভার অপারেটিভ ছিলেন। ইউনিট 65 নামের কোডনেমের অধীনে এই দল পরিচালিত হতো। এদের লক্ষ্য ছিল যে কোনো মূল্যে পাকিস্তানকে পারমাণবিক ক্ষমতার মালিক বানানো। ইউনিট 65 থেকেই উঠে আসে পাকিস্তানের পারমাণবিক প্রোগ্রামের কিংবদন্তিরা, যেমন ডক্টর মুনির আহমেদ খান, আব্দুল সালাম, ইশরাত উসমানী, সিদ্দিক আহমেদ বাট এবং আব্দুল কাদির খান। ১৯৬৪ সালে চীনের প্রথম পারমাণবিক অস্ত্র পরীক্ষা পাকিস্তানের রাজনৈতিক ও কৌশলগত ভাবনায় ভূমিকম্পের মতো প্রভাব ফেলে। এক বছরের মধ্যে ১৯৬৫ সালে ভুট্টো বেইজিং সফরে গিয়ে চীনের প্রধানমন্ত্রী চৌ এন-লাইয়ের সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাৎকারে তিনি ঘোষণা করেন যে যদি ভারত পারমাণবিক বোমা তৈরি করে আমরা ঘাস খেয়ে বেঁচে থাকব, তবু আমাদের নিজেদের বোমা বানাবো। এই উক্তি পাকিস্তানের জাতীয় নিরাপত্তা নীতির মাইলফলক হিসেবে ধরা হয়। ভুট্টো এই নীতি বাস্তবায়নের জন্য স্ট্র্যাটেজিক ন্যাশনালিজম ধারণা গ্রহণ করেন। এখানে বিজ্ঞান ও প্রতিরক্ষা একত্রিত হয়ে জাতীয় মর্যাদা ও নিরাপত্তার প্রতীক হিসেবে অস্ত্রকে দেখানো হয়। ১৯৭২-এর মুলতান সভা এবং ১৯৭৪-এর স্মাইলিং বুদ্ধ চুক্তি পাকিস্তানের পারমাণবিক প্রোগ্রামকে ত্বরান্বিত করে। ৭০-এর দশকে শুরু হয় বাস্তব সংগ্রাম, গোপন ভ্রমণ, প্রযুক্তি সংগ্রহ, ছদ্মবেশ, কভার অপারেশন। সিদ্দিক বাট, ইশরাত উসমানী এবং অন্যান্য মিশনারি ইউরোপ থেকে যন্ত্রাংশ, নকশা ও প্রযুক্তি সংগ্রহ করে, যা পরে কাহুতার কাছ চিপায় গলিয়ে পাকিস্তানের সক্ষমতা তৈরি করে। প্রযুক্তিগত চ্যালেঞ্জও অতি জটিল ছিল। ইউরেনিয়াম সমৃদ্ধকরণের জন্য গ্যাস সেন্ট্রিফিউজকে প্রায় ৩৬,০০০ আরপিএমে ভারসাম্যহীনতা মুক্তভাবে ঘোরাতে হতো। ১০০ ভগ্নাংশ মিলিমিটারের অমিলেই পুরো সিস্টেমকে ধ্বংস করতে পারত। এজন্য আব্দুল কাদির খানের মতো গবেষকের অভিজ্ঞতা ও কৌশল ছিল অপরিহার্য। ইউরেনকোর সেন্ট্রিফিউজ ডিজাইন, কন্ট্রোল লজিক ও উৎপাদন সংযোজনের গোপন কৌশল কাহুটাতে দ্রুত সাফল্য আনতে সাহায্য করে। ১৯৭৭ থেকে ১৯৮০ সালে ভুট্টোকে ক্ষমতাচ্যুত করা হলে প্রকল্প থেমে থাকেনি, বরং জিয়ার যুগেও কার্যক্রম আরও গোপন ও ঘনভাবে চালানো হয়। ১৯৮০ থেকে ১৯৮৯ সালের আফগানিস্তানের যুদ্ধ ও সোভিয়েত বিরোধী কূটনীতি পাকিস্তানকে আন্তর্জাতিক সহযোগিতা এবং কভার অপারেশন সহজ করার সুযোগ দেয়। সারা বিশ্বের পাকিস্তানি নেটওয়ার্কগুলো বৈজ্ঞানিক জ্ঞান, উপকরণ ও কৌশল সংগ্রহে কার্যকর ভূমিকা পালন করে। ১৯৯৮ সালে চাগাই পর্বতে পাকিস্তানের ৬টি বিস্ফোরণ কেবল প্রযুক্তিগত সাফল্যই নয়, এটি ভারতের পোখরান-2 পরীক্ষা করার প্রতিক্রিয়া এবং জাতীয় মর্যাদার অংশ। এটি উপমহাদেশের ব্যালেন্স অব পাওয়ার বাস্তবায়নের একটি দৃষ্টান্ত। রাজনীতি, কূটনীতি, গোয়েন্দা ও বিজ্ঞান সবকিছুর মিলনে পাকিস্তান প্রমাণ করে যে ছোট্ট রাষ্ট্র হলেও
কৌশলগতভাবে বড় অংশীদার হতে পারে। এই অভিজ্ঞতা থেকে দুটি বড় শিক্ষা নেওয়া যায়। প্রথমত, বড় প্রযুক্তিগত উন্নয়ন সম্ভব মানব সম্পদ বিনিয়োগ ছাড়া নয়। পাকিস্তানের ইউনিট 65 মডেল দেখিয়েছে নির্বাচিত ও ঘনিষ্ঠ প্রশিক্ষিত ব্যাচ রাষ্ট্রকে দীর্ঘমেয়াদী ক্ষমতা দিতে পারে। বাংলাদেশেও বুয়েট, রুয়েট, কুয়েট, সাস্ট এর মতো শিক্ষা প্রতিষ্ঠান থেকে এমন একটি স্ট্র্যাটেজিক ব্যাচ তৈরি করলে দেশ প্রযুক্তিগত আত্মনির্ভরতার পথে এগোতে পারবে। দ্বিতীয়ত, লক্ষ্যভিত্তিক বিনিয়োগ এবং নির্দিষ্ট সেক্টরে গুরুত্ব দেওয়ার জরুরি, যেমন এআইপি, সাবমেরিন, লং রেঞ্জ এয়ার ডিফেন্স, মাল্টিরোল ফাইটার, ট্যাকটিক্যাল ব্যালিস্টিক মিসাইল এবং এআই সাইবার ভিত্তিক সেন্সর নেটওয়ার্ক। আন্তর্জাতিক জোট এবং G2G চ্যানেলগুলো দক্ষভাবে ব্যবহার করে হালনাগাদ প্রযুক্তি আনা এবং স্থানীয় প্রযুক্তি স্থানান্তর নিশ্চিত করাও অপরিহার্য। রাজনৈতিক ইচ্ছা এবং সামাজিক সমর্থন সবকিছুর বাইরে প্রধান শর্ত। পাকিস্তান দেখিয়েছে যদি রাষ্ট্র নিজের মেধাকে কাজে লাগাতে সক্ষম হয়, গোয়েন্দা ও বৈজ্ঞানিক সমাজ একসঙ্গে কাজ করে এবং জাতির স্বার্থকে সর্বোচ্চ রাখে, তাহলেই দীর্ঘমেয়াদী কৌশলগত অর্জন সম্ভব। বাংলাদেশের প্রসঙ্গেও প্রাসঙ্গিক শিক্ষা আছে। প্রযুক্তিগত আত্মনির্ভরতা অর্জনের জন্য সরকারকে মানব সম্পদ, লক্ষ্যভিত্তিক বিনিয়োগ, আন্তর্জাতিক সহযোগিতা এবং রাজনৈতিক ইচ্ছাকে একত্রিত করতে হবে। 2025-26 সালের এই বাজেট প্রবণতার প্রতিফলন প্রতিরক্ষা খাতে রেকর্ড বরাদ্দ, আধুনিক প্রযুক্তি ক্রয়, স্থানীয় উৎপাদন ও G2G চ্যানেলের মাধ্যমে স্বচ্ছতা নিশ্চিত করা। পাকিস্তানের কাহিনী দেখায় যে যদি রাষ্ট্র পরিকল্পনা, ধৈর্য এবং মেধাকে একত্রিত করতে পারে, তাহলে ছোট দেশও কৌশলগত প্রভাব বিস্তার করতে সক্ষম হয়। আব্দুল কাদের খানের রেখে যাওয়া প্রযুক্তিগত ও মানসিক উত্তরাধিকার প্রমাণ করে যে জাতি নিজের মেধাকে রাষ্ট্রের সেবায় উৎসর্গ করে, সেটি দীর্ঘমেয়াদী নিরাপত্তা, মর্যাদা ও কৌশলগত শক্তি অর্জন করতে পারে। বাংলাদেশও যদি এই পাঠগুলি আত্মস্থ করে এবং নিজেদের বাস্তব পরিস্থিতি অনুযায়ী পরিকল্পনা করে, তবে ভবিষ্যতে কৌশলগত স্বাধীনতা, প্রযুক্তিগত স্বনির্ভরতা এবং জাতীয় মর্যাদা অর্জনের পথে দৃঢ়ভাবে অগ্রসর হতে পারবে। ছোট রাষ্ট্র থেকে কৌশলগত প্রভাব বিস্তার সম্ভব যদি দীর্ঘমেয়াদী পরিকল্পনা, মানব সম্পদ এবং রাজনৈতিক সমর্থন একসঙ্গে থাকে। বাংলাদেশের সামরিক ও প্রযুক্তি উন্নয়নের এই প্রেক্ষাপটে লক্ষ্যভিত্তিক বিনিয়োগ, শিক্ষাগত পরিকল্পনা এবং আন্তর্জাতিক সহযোগিতা একত্র করলে দেশ কেবল নিরাপত্তা বৃদ্ধি করবে না, বরং ভবিষ্যতে কৌশলগতভাবে নিজস্ব নীতি নির্ধারণে সক্ষম হবে। পাকিস্তানের পারমাণবিক প্রোগ্রাম একটি উদাহরণ যে দীর্ঘমেয়াদী পরিকল্পনা, মেধাবী নেটওয়ার্ক এবং রাষ্ট্রীয় সমর্থন মিলিয়ে কৌশলগত স্বনির্ভরতা অর্জন করা সম্ভব। এই ইতিহাস থেকে শিক্ষা নেওয়া যায় যে প্রযুক্তি ও জাতীয় স্বার্থকে একত্রিত করলে একটি ছোট রাষ্ট্র কৌশলগতভাবে বড় শক্তি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে। বাংলাদেশও এই ধাপগুলি অনুসরণ করলে সামরিক, প্রযুক্তিগত এবং কৌশলগতভাবে শক্তিশালী হয়ে ওঠার পথ সুগম হবে। পাকিস্তানের পারমাণবিক অর্জন একটি উদাহরণ যে দীর্ঘমেয়াদী পরিকল্পনা, মানব সম্পদ বিনিয়োগ, আন্তর্জাতিক সহযোগিতা এবং রাষ্ট্রীয় সমর্থন একত্রিত হলে রাষ্ট্র কৌশলগতভাবে শক্তিশালী হয়ে ওঠে। বাংলাদেশও এই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে নিজের নিরাপত্তা, প্রযুক্তি ও কৌশলগত স্বনির্ভরতা গড়ে তুলতে পারে। বাংলাদেশের সামরিক ও প্রযুক্তিগত পরিকল্পনায় এই পাঠগুলো বাস্তবায়িত হলে দেশ কেবল প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি করবে না, বরং আন্তর্জাতিক কৌশলগত মানচিত্রে তার অবস্থান সুদৃঢ় হবে। পাকিস্তানের উদাহরণ দেখায় যে জাতি নিজের মেধাকে রাষ্ট্রের সেবায় উৎসর্গ করে, সেই জাতি দীর্ঘমেয়াদে নিরাপত্তা, মর্যাদা এবং কৌশলগত প্রভাব অর্জন করে। বাংলাদেশ যদি এই পাঠগুলো গ্রহণ করে এবং বাস্তবায়ন করে, তবে ছোট রাষ্ট্র থেকেও কৌশলগত শক্তির অধিকারী হওয়া সম্ভব। শেষ পর্যন্ত প্রযুক্তি, কৌশল, মানব সম্পদ এবং রাজনৈতিক ইচ্ছা, এই চারটি উপাদান একত্রিত হলে একটি রাষ্ট্র তার সামরিক ও কৌশলগত স্বনির্ভরতা নিশ্চিত করতে পারে। পাকিস্তানের ইতিহাস এই সত্যকে আরও স্পষ্টভাবে প্রমাণ করে দিয়েছে যে সঠিক পরিকল্পনা এবং দীর্ঘমেয়াদী বিনিয়োগ কৌশলগত সাফল্যের মূল চাবিকাঠি। All Pakistani scientists, engineers and technicians for their dedicated teamwork
and expertise in mastering complex and advanced technology. Pakistan has been obliged to exercise the nuclear option due to weaponization of India's nuclear program. বাংলাদেশও যদি এই মূলনীতিগুলো অনুসরণ করে তবে ছোট রাষ্ট্র থেকেও কৌশলগতভাবে প্রভাব বিস্তারে সম্ভব হবে এবং দেশের নিরাপত্তা, মর্যাদা ও প্রযুক্তিগত সক্ষমতা নিশ্চিত করা যাবে। পাকিস্তানের অভিজ্ঞতা আমাদের শেখায় যে জাতি নিজের মেধা এবং মানব সম্পদকে রাষ্ট্রের জন্য ব্যবহার করতে পারে সেটি দীর্ঘমেয়াদে কৌশলগতভাবে শক্তিশালী হয়। বাংলাদেশও এই শিক্ষা গ্রহণ করে এবং যদি তা বাস্তবায়ন করে তবে ভবিষ্যতে কৌশলগত, প্রযুক্তিগত স্বনির্ভরতা অর্জন করা সম্ভব হবে। এক কথায় পাকিস্তানের পারমাণবিক প্রোগ্রাম একটি শিক্ষণীয় উদাহরণ যে দীর্ঘমেয়াদী পরিকল্পনা, মানব সম্পদ, আন্তর্জাতিক সহযোগিতা এবং রাষ্ট্রীয় সমর্থন মিলিয়ে ছোট রাষ্ট্র কৌশলগত শক্তি হিসেবে প্রতিষ্ঠিত হতে পারে। বাংলাদেশ যদি এই পাঠগুলোর অনুসরণ করে তবে দেশের কৌশলগত ও প্রযুক্তিগত ভবিষ্যৎ নিশ্চিত হবে। পাকিস্তানের কাহিনী আমাদের মনে করিয়ে দেয় যে দেশের রাষ্ট্রীয় ইচ্ছা, মেধা ও পরিকল্পনা একত্রিত হলে সেটি কৌশলগতভাবে বড় অর্জন করতে সক্ষম। বাংলাদেশও এই পাঠগুলো আত্মস্থ করে নিজের নিরাপত্তা, প্রযুক্তি ও জাতীয় মর্যাদা রক্ষায় সক্ষম হতে পারে। পাকিস্তানের অভিজ্ঞতা দেখায় যে রাষ্ট্র যদি প্রযুক্তি, মানব সম্পদ এবং রাজনৈতিক সমর্থন একত্রিত করে তবে ছোট রাষ্ট্র থেকেও কৌশলগত প্রভাব বিস্তার সম্ভব। বাংলাদেশ যদি এই পাঠ গ্রহণ করে তবে ভবিষ্যতের কৌশলগত নীতি, নিরাপত্তা, প্রযুক্তিগত সক্ষমতা নিশ্চিত করা যাবে। শেষ পর্যায়ে পাকিস্তানের পারমাণবিক প্রোগ্রাম প্রমাণ করে দীর্ঘমেয়াদী পরিকল্পনা, প্রযুক্তি, মানব সম্পদ এবং রাষ্ট্রীয় সমর্থন মিলিয়ে একটি দেশ কৌশলগতভাবে শক্তিশালী হতে পারে। বাংলাদেশও এই পাঠগুলো গ্রহণ করে কৌশলগত স্বনির্ভরতা অর্জন করতে পারে এবং আন্তর্জাতিক কৌশলগত মানচিত্রে নিজেদের অবস্থান দৃঢ় করতে পারবে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।